স্লাইডটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, আজকে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 3 চ্যাপ্টার 5 হার্ডনেস টেস্ট অফ মেটালস, এটা হচ্ছে আমরা আজকে দেখব, ডেমো দিব অ্যাকচুয়ালি। তো লাস্ট ক্লাসে তো আপনারা আসলে টেস্ট করেন নাই ল্যাব এক্সপেরিমেন্ট, সেটা আপনারা কীভাবে করবেন না করবেন, পরবর্তীতে সময় থাকবে কি থাকবে না সেটা আপনাদের উপরে। তো হার্ডনেস টেস্ট সম্পর্কে কিছু কথাবার্তা বলি। এখানে যে ইন্ট্রোডাকশন পার্টগুলো লেখা আছে, হার্ডনেস টেস্ট কেন করব বা হার্ডনেস টেস্ট দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝায়। আমরা হচ্ছে মেটালের ক্ষেত্রেই হার্ডনেস টেস্টটা করছি। এখানে হার্ডনেস বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি আমরা যেই স্পেসিমেনগুলো থাকবে সেগুলোর স্ট্রেংথ আমরা মাপবো, হ্যাঁ, আলটিমেট স্ট্রেংথ বলেন বা যেটাই বলেন। কিন্তু আমরা এখানে আগের যে টেস্টগুলো ছিল, যেমন ইম্প্যাক্ট টেস্ট অথবা হচ্ছে কি টেস্ট ছিল, টেনশন টেস্ট, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাটেরিয়ালগুলোকে একরকম ভেঙে ফেলেছি, অর্থাৎ আমরা যে স্পেসিমেনগুলো ব্যবহার করছি সেগুলো তো একরকমভাবে তৈরি করতে হচ্ছে। তো এই যে ম্যাটেরিয়ালগুলোকে ভেঙে তারপর হচ্ছে, ভাঙা বলতে বোঝাচ্ছে যে একরকম ডিস্ট্রাকশন করে আমরা এই টেস্টগুলোকে কমপ্লিট করছি। কিন্তু হার্ডনেস টেস্টের বেলায় দেখবেন যে আমরা একই মেটালটাকে আমরা বারবার সেই মেটালটাকে টেস্ট করব, কিন্তু হচ্ছে সেই মেটালটাকে পুরোপুরি ডিস্ট্রয় করব না। তারপরও আমরা একটা এস্টিমেট পর্যায়ে চলে যাব, যেখান থেকে আমরা অনুমান করতে পারবো যে এই মেটালটার স্ট্রেংথ কতটুকু সেটা। এখন এই যে দেখেন, প্রথম লাইনটা যদি আমি পড়ি, যে সাপোজ এক্সপেরিমেন্টস টু ডিটারমাইন দ্য আলটিমেট স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, কী বের করব? আলটিমেট স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অর স্পেসিমেন ইউজুয়ালি ইনভলভ সাবজেক্টিং দেম টু টেস্ট দ্যাট ইভেনচুয়ালি ডিস্ট্রয় দ্য স্যাম্পল। আমার কথার সাথে একটু মিল রাখবেন যে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করে থাকি স্ট্রেংথ টেস্ট করার জন্য, আপনারা অলরেডি 2টা করেছেন, সেই টেস্ট দুইটাতে অ্যাকচুয়ালি আপনারা মেটালটাকে ডিস্ট্রয় করেন। দ্য টেস্ট অফ টেনসাইল, কম্প্রেসিভ, বেন্ডিং, শেয়ার ইউজিং ভেরিয়াস হেভি অ্যান্ড এক্সপেন্সিভ ইকুইপমেন্ট অর মেশিন আর ডিস্ট্রাকটিভ স্ট্রেংথ টেস্ট। তার মানে পরীক্ষার সময় যে ডিস্ট্রাকটিভ স্ট্রেংথ টেস্ট, ডিস্ট্রাকটিভ কেন? কারণ আমরা এখানে মেটাল যে স্যাম্পলটা থাকে সেই স্যাম্পলটাকে ডিস্ট্রয় করি, এই জন্য এই ধরনের টেস্টকে বলা হয় ডিস্ট্রাকটিভ টেস্ট। তো যখন হচ্ছে কুইজের কোশ্চেন আসবে যে কয়েকটা ডিস্ট্রাকটিভ স্ট্রেংথ টেস্টের নাম বলেন, তখন এই যে টেনসাইল, কম্প্রেশন, বেন্ডিং, শেয়ার স্ট্রেংথ, এই সকল নামগুলো লিখতে হবে। সো হুইচ মোস্ট ওয়েস অফ নোয়িং দ্য ম্যাটেরিয়াল স্ট্রেংথ, এটা হচ্ছে কনভেনশনাল যে ওয়ে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা মেটালগুলোর স্ট্রেংথ টেস্ট করতে পারি। আমার মনে হয় কারো মাইক আনমিউট আছে, কাইন্ডলি মিউট করে ফেলেন যদি কিছু বলার না থাকে। মোহাম্মদ আবু সায়েম, মাইকটা মিউট করেন। সো এখন আমাদের যেটা করতে হবে যে এই যে ডিস্ট্রাকটিভ টেস্ট এখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ প্রতিবার এই যে স্যাম্পলগুলোকে তৈরি করা, সেই স্যাম্পলগুলোকে ভেঙে ফেলা, তো এটা তো একটা ঝামেলার কাজ, বা হচ্ছে আমাদের সমস্যা হয় বা কস্টিংটা বেড়ে যায়। হোয়াইল দে প্রোভাইড অ্যাকচুয়াল স্ট্রেংথ, সেটা নিশ্চয়ই অ্যাকচুয়াল স্ট্রেংথ সম্পর্কে আমাদের আইডিয়া দেয়। সিচুয়েশন অফেন রিকোয়ার এস্টিমেশন অফ স্ট্রেংথ, অর্থাৎ আমরা মেটালটাকে এরকম সরাসরি না ভেঙে আমরা কিন্তু একটা এস্টিমেট করতে পারি, যেখানে আমাদের এই স্পেসিমেনটাকে প্রিজার্ভ করা যায়, এই যে প্রিজার্ভিং দ্য স্পেসিমেন, ঠিক আছে? ফর এক্সাম্পল, ইন কেস অফ এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস লাইক ডায়মন্ড, গোল্ড এটসেট্রা, ফিনিশড প্রোডাক্টস লাইক এক্সিস্টিং বিল্ডিং স্ট্রাকচার্স আর কেসেস ওয়েন দ্য এক্সাক্ট এক্সপেরিমেন্ট বিং টেস্টেড ইজ অলসো টু বি ইউজড ফর স্ট্রাকচারাল আর আদার পারপাসেস, it is not prudent to destroy the original sample by strength test. এখানে এই লাইনের ভিতরে অ্যাকচুয়ালি কি বলা আছে, সহজ কথায় বললে যেটা বোঝানো হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্সিস্টিং যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটাকে না ভেঙে আমরা কিন্তু তার স্ট্রেংথ সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি। কারণ কি, সেই স্পেসিমেনটা অলরেডি কিন্তু কোনো একটা স্ট্রাকচারের অংশ এবং সেখানে সেটা ইউটিলাইজ হতে পারে।
সেটা এখানে লিখেছে। তাহলে একটা গেল হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্ট, তাই না? ডিস্ট্রাকটিভ টেস্ট। আর একটা কি টেস্ট? নন ডিস্ট্রাকটিভ টেস্ট। এবং নন ডিস্ট্রাকটিভ টেস্টের ভেতরেই কিন্তু আমার এই হার্ডনেস টেস্টটা পড়ে যাচ্ছে। সো এনডিটি, নন ডিস্ট্রাকটিভ টেস্ট, বিকাম নেসেসারি ইন সাচ কেসেস। They are desirable in several cases because of their relative simplicity, economy and versatility, প্রিজার্ভেশন অফ দি অরিজিনাল স্যাম্পলস। অর্থাৎ আমরা অরিজিনাল স্যাম্পলটাকে কী করছি? প্রিজার্ভ করছি, আমরা কিন্তু ভেঙে ফেলছি না। তো এটাই হচ্ছে যে কেন আমরা হার্ডনেস টেস্ট অফ মেটালটা করে থাকি। কথা বোঝা গেছে? যে আমি যখনই কোনো একটা টেস্ট সম্পর্কে বলি, তখন তো আমি বলে দিই যে কেন আমরা এই টেস্টটা করছি। সেই টেস্টের একটা উদ্দেশ্য থাকে, তাই না? তাহলে উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আমরা এই হার্ডনেস টেস্টটা এই জন্যই করব যে এটা একটা নন ডিস্ট্রাকটিভ টেস্ট। এই ক্ষেত্রে মেটাল স্পেসিমেনটাকে আমি সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করছি না, বরং আমি প্রিজার্ভ রাখছি। মাঝে মধ্যে কী হয়, আপনারা দেখবেন যে এক্সিস্টিং কোনো স্ট্রাকচার থেকে কোনো একটা কনক্রিটের কোনো ব্লক কেটে এনে আমরা কি করছি, এরকম টেস্ট করছি। হ্যাঁ, তো এই হার্ডনেস টেস্টটা দ্বারাও এরকম একটা করা যায়। হার্ডনেস টেস্টে আমরা মেটালটাকে সম্পূর্ণভাবে ভাঙবো না, সেই মেটালের কিছুটা অংশ এনে আমরা টেস্ট করে দেখব যে তার স্ট্রেংথটা কতটুকু আছে। কারণ সময়ের সাথে সাথে কী হয়, স্ট্রেংথের কিছুটা, কারণ যেহেতু মেটাল, তাহলে সেই মেটালটা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আমরা যেহেতু কেমিক্যাল রিয়াকশন হয়, বিভিন্ন জিনিস হয়, সেই ক্ষেত্রে সেই মেটালটা আস্তে আস্তে কী হয়, উইক হয়। তাহলে উইক যখন হয়ে যাচ্ছে, তখন সেই মেটালটাকে তো আমরা সম্পূর্ণভাবে এনে সেটার স্যাম্পলটাকে ভেঙে ফেলতে পারছি না। আমরা সেখানে একটা এস্টিমেট করছি যে তার স্ট্রেংথটা এখন এই পর্যায়ে আছে। এখন হার্ডনেস টেস্টের কয়েকটা মেথড আছে। আমরা একভাবে দেখব, সেখানে হয়তো অন্যভাবে দেখানো হয়েছে, বা অন্য জায়গায় অন্যভাবে। সো ওভারঅল দ্য লাস্ট সেভারাল ডিকেডস নিউমেরাস নন ডিস্ট্রাকটিভ টেস্ট। আবারও বলছি, হার্ডনেস টেস্ট হচ্ছে একটি নন ডিস্ট্রাকটিভ টেস্ট, এবং এনডিটি বলে এটাকে। এখন এই টেস্টের ভিতরে অনেকগুলো মেথড আছে। সবাই যে হার্ডনেসই করবে তা না। যেমন এই যে দেখেন, হার্ডনেস, রিবাউন্ড নাম্বার, রিজোন্যান্ট ফ্রিকোয়েন্সি শুনেছেন তো, তাই না? তারপর আল্ট্রাসনিক ওয়েভ, এগুলো দিয়েও কিন্তু আমরা এই বিভিন্ন জিনিসের স্ট্রেংথটাকে মেজার করতে পারি, এস্টিমেট করতে পারি। হার্ডনেস হ্যাজ কোরিলেশন উইথ আদার মেকানিক্যাল প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল। হার্ডনেস টেস্ট হ্যাভ ওয়াইড অ্যাপ্লিকেশন অ্যাজ এ নন ডিস্ট্রাকটিভ টেস্ট অফ মেটালস। অন্যান্য যে টেস্টের তুলনায় আরও যে কয়টা নাম বললাম, এই যে রিবাউন্ড নাম্বার, রিজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, আল্ট্রাসনিক ওয়েভ, এই যে বিভিন্ন এনডিটি টেস্ট, হ্যাঁ, নন ডিস্ট্রাকটিভ টেস্টের কথা বললাম, তো এদের ভেতর থেকে হার্ডনেসটা বেশি পপুলার। কেন পপুলার? কারণ হার্ডনেস টেস্টের মাধ্যমে আমরা মেকানিক্যাল প্রপার্টিটা বের করতে পারি। মেকানিক্যাল প্রপার্টি কি? মেকানিক্যাল প্রপার্টি হচ্ছে যে কোনো একটা বস্তুর উপরে যদি আপনি ফোর্স অ্যাপ্লাই করেন, তাহলে সেই ফোর্সের জন্য সেই বস্তুটার বৈশিষ্ট্যের কি পরিবর্তন হচ্ছে, সেই বৈশিষ্ট্যগত পরিবর্তনটাই হচ্ছে তার মেকানিক্যাল প্রপার্টি। সে কি ডিফরমেশন হচ্ছে, তার কি ইলাস্টিসিটি শো করছে, এরকম বিষয়গুলোকে আমরা কি করতে পারি, মেকানিক্যাল প্রপার্টি হিসেবে ধরতে পারি। এখন এই হার্ডনেস টেস্ট কেন এই সবগুলোর থেকে আলাদা, অথবা এই হার্ডনেস টেস্ট আমরা হচ্ছে কেন বাকি টেস্টগুলো থেকে পপুলার, সেটা তো আমি মাত্র বললাম যে এখানে মেকানিক্যাল প্রপার্টিগুলো খুব সহজেই কোরিলেটিভ আকারে বের করা যায়, এই জন্য। তো এইটা হচ্ছে দেখার বিষয়। কোশ্চেন এখানেও থেকেও আসবে, এবং এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম সেখান থেকেও কোশ্চেন আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আমি ক্লাস শেষে ক্লাস রেকর্ডিংটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, কথাগুলো আবার রিপিট যেন না হয়। এখন এই হার্ডনেস টেস্ট করার জন্য হার্ডনেসের ভেতরেও কয়েকটা টাইপ আছে। যেমন প্রথমটা হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন জিনিসটা কি সেটা আমরা পরে বলছি। স্ক্র্যাচ, তারপর হচ্ছে ডাইনামিক হার্ডনেস টেস্ট, তারপরে হচ্ছে রিবাউন্ড হার্ডনেস টেস্ট। এই যে নাম কয়টা, ডিপেন্ডিং অন দি পার্টিকুলার ডিফরমেশন টাইপ। অর্থাৎ ডিফরমেশন কীরকম হবে, একটা বস্তুর ভেতরে ডিফরমেশনটা কীরকম হবে, একটা দাগ পড়বে, অথবা নাকি একটা ইম্প্যাক্ট হবে, নাকি হচ্ছে তার গায়ে হচ্ছে পেনিট্রেশন হবে, এই সকল বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে হার্ডনেসে ভাগ করে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। যেমন এই যে দেখেন, রিবাউন্ড হার্ডনেস টেস্ট, এখানে কী হয়, রিবাউন্ড অফ এ ফলিং বল। বুঝতে পেরেছেন? তো এই যে আলাদা আলাদা নাম, এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের হার্ডনেসের জন্য। ওকে, তাহলে হার্ডনেসের এই যে এই কয়টা ভাগ আছে, এই নামগুলো মুখস্থ করবেন। ইন্ডেন্টেশন,
স্ক্র্যাচ, এবং কোশ্চেনটা এইভাবেই আসবে যে পার্টিকুলার ডিফরমেশন টাইপের উপর ডিপেন্ড করে হার্ডনেসকে কয় ভাগে ভাগ করা যায়। অবশ্যই ইংলিশে কোশ্চেনটা থাকবে, এটা মাথায় রাখবেন। এখন আমি আপনাদের একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করব, কারণ এখানে অনেক কিছু আছে, যে কয়েকটা মেথড আছে, আমরা কোন মেথডটা ইউজ করব সেটাও দেখব, এবং একটা মেথডের রেজাল্ট আমরা কিন্তু অন্য একটা মেথডের রেজাল্টে কনভার্ট করার, অর্থাৎ যেমন আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারকে যেভাবে কনভার্ট করেছি, এই ক্ষেত্রেও এরকমভাবে আমরা মেথড আছে যে আমরা একটা হার্ডনেস টেস্ট করে অন্য একটা হার্ডনেস টেস্টের রেজাল্টের সাথে আমরা রিলেশন এস্টাবলিশ করতে পারি, সেটা আমি দেখাবো। তো প্রথম পয়েন্টটা হচ্ছে পিরামিড হার্ডনেস। পিরামিড হার্ডনেসটা কি? এইখানে আমরা যে কয়টা হার্ডনেসই দেখব সেটা হচ্ছে ইনডেন্টেশন প্রসেস। কি প্রসেস? ইনডেন্টেশন। ইনডেন্টেশন জিনিসটা কি আমি একটু উপরে ছবি আকারে দেখাতে চাই। ধরে নেন এইখানে আমার একটা মেটাল স্পেসিমেন রাখা আছে, ঠিক আছে? এখন উপর থেকে একটা এর থেকে শক্ত কোনো বস্তু, মেটালে ধরতে পারেন, এর থেকে শক্ত কোনো একটা বস্তু সেটা উপর থেকে এভাবে আছে, এবং উপরে একটা প্রেশার ক্রিয়েট করার মতো জায়গা আছে। এই যে এখানে প্রেশার ক্রিয়েট করার মতো একটা জায়গা আছে। তাহলে প্রেশার দিলে সেই উপরের যে মেটালটা, এই মেটালটা আমাদের যে একটা এই স্পেসিমেনটা থাকবে সেই স্পেসিমেনের ভেতরে প্রবেশ করতে চাবে, তাই না? তার মানে প্রবেশ করলে কি হবে, সেখানে একটা হোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। একটা হোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা হবে, একটা হোল ক্রিয়েট হবে। তো সেই ক্ষেত্রে এই যে জায়গাটা, যেই জায়গাটায় হচ্ছে আমি এই যে অন্য একটা কালার দিয়ে বোঝাই, এই যে এই জায়গাটা কি হবে, এই যে ব্লু কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কি হবে, একটা হোল হবে, হ্যাঁ, একটা গর্তের সৃষ্টি হবে। কেন? কারণ আপনি যে এই যে মেটাল যেটা আছে, যেটা কি আপনার, যেটা দ্বারা আপনি প্রেশারটাকে ওই স্পেসিমেনের উপরে অ্যাপ্লাই করছেন, তাহলে স্পেসিমেনটা কি হয়ে যাবে, যেহেতু এই মেটালটা এটার থেকে কি হবে, হার্ড হবে, অবশ্যই হার্ড হবে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে হচ্ছে স্পেসিমেনের কি হার্ডনেসটা দেখব, এবং এইটাই হচ্ছে সেই ইনডেন্টেশন প্রসেস। এইটাই হচ্ছে সেই ইনডেন্টেশন প্রসেস। সো পিরামিড হার্ডনেসটা কি? পিরামিড হার্ডনেসটা হচ্ছে দ্য মোস্ট ভার্সেটাইল হার্ডনেস মেজারমেন্ট। মোস্ট ভার্সেটাইল হার্ডনেস মেজারমেন্ট মেক্স ইউজ অফ ডায়মন্ড পয়েন্টস। অর্থাৎ এইখানে যে ইনডেন্টেশন প্রসেসটা হবে, তাহলে এই মেটালটাকে বলবো আমরা ইনডেন্টর। কি বলবো? ইনডেন্টর। ইনডেন্টেশন প্রসেসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, যে আমরা উপরে একটা মেটাল নিব, সেটাতে একটা প্রেশার ক্রিয়েট করব, প্রেশার ক্রিয়েট করলে আমরা একটা নির্দিষ্ট লোড পাবো, সেই লোডের জন্য এই স্পেসিমেনের ভেতরে সে প্রবেশ করবে, এবং তার ফলে আমরা একটা রিডিং পাবো। এই টোটাল প্রসেসটাই হচ্ছে ইনডেন্টেশন, পেনিট্রেশন আর কি। তাহলে যেই মেটালটাকে আমরা ইনডেন্টেশন প্রসেসে ইউজ করছি, সেই মেটালটা হচ্ছে ইনডেন্টর। তাহলে এই যে পিরামিড হার্ডনেস, এই ক্ষেত্রে আমাদের যে ইনডেন্টর, সেটার এই যেটা আর কি পিক পয়েন্টটা থাকবে, সেটা হচ্ছে ডায়মন্ড শেপের। ডায়মন্ড দেখেছেন তো? তো সেটা হচ্ছে ডায়মন্ড শেপের, এবং গ্রাউন্ড ইন দ্য শেপ অফ এ পিরামিড, অর্থাৎ পিরামিডের মতো দেখতে। ডায়মন্ড পয়েন্টস পিরামিডের মতো দেখতে অ্যাজ ইনডেন্টার। এই যে ইনডেন্টার, এটা TER হবে, একটা মুছে দিচ্ছি, ইনডেন্টার। এই যে এটা ইনডেন্টার, ঠিক আছে? এই যে ইনডেন্টার, এইটা হচ্ছে আমরা কি শেপটা হচ্ছে পিরামিডের মতো। কিসের মতো? পিরামিডের মতো। তো আমরা যেগুলো ব্যবহার করব সেটা আমরা ক্লাসরুমেই দেখতে পাবো যে কীভাবে সেটা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এখানে এই যে দ্য হার্ডনেস নাম্বার ইজ দেন ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দি লোড অ্যান্ড এরিয়া। লোড অ্যান্ড এরিয়ার যে যতটুকু হচ্ছে রেশিও, সেইটা হচ্ছে আমাদের হার্ডনেস নাম্বার। এখানে পি হচ্ছে যতটুকু লোড আমি অ্যাপ্লাই করছি, এবং এ হচ্ছে কোন এরিয়া, এই এরিয়াটা হচ্ছে যতটুকু জায়গা ওই পেনিট্রেট হয়েছে, যতটুকু জায়গা সে পেনিট্রেট, অর্থাৎ একটা মেটাল ওই ইনডেন্টারটা ওই স্পেসিমেনের ভেতরে প্রবেশ করেছে, সেই জায়গাটুকু হচ্ছে ওই এরিয়া অফ দি ইমপ্রেশন। তো সেইভাবে সেখান থেকে হার্ডনেস নাম্বারটা বের করে পিরামিড হার্ডনেসে। বুঝতে পেরেছেন? এবার আসেন ব্রিনেল হার্ডনেস। ব্রিনেলের বেলার কি, এখানেও সেম একটা পেনিট্রেটর অথবা হচ্ছে ইনডেন্টার থাকবে, এবং সেটার শেপটা কীরকম হবে,
একটা থাকবে হচ্ছে বল। হ্যাঁ, এখানে আমি একটু দেখি কোথায় লেখা আছে। এই যে ব্রিনেল ডেভেলপড ওয়ান হার্ডনেস মেজারমেন্ট ইউজিং এ হার্ড অ্যান্ড স্টিল বল। এই যে তার মানে এখানে যে ইন্ডেন্টারটা থাকবে সেটা কি থাকবে, একটা বল। এই যে ধরেন এরকম একটা উপর থেকে আসবে, এই মাথায় একটা বল সেট করা থাকবে, এই যে বল, এরকম একটা শেপ। তাহলে বলটা কি হবে, এই স্পেসিমেনের উপরে আসবে, স্পেসিমেন, এই যে স্পেসিমেনটা। তাহলে বলটা কি করবে, যখন উপর থেকে একটা প্রেসার ক্রিয়েট করা হবে তখন কিন্তু এই বল যেটা থাকবে, এবং এটা কি স্টিল বল, স্টিল বল, তাহলে এটা কি হবে, সেটাই হচ্ছে ইন্ডেন্টার। এবং এই যে ইন্ডেন্টারটা ইউজ করা হচ্ছে স্টিল বল, এটাকে কি বলা হয়, ব্রিনেল, ব্রিনেল মেথড, ব্রিনেল মেথড, ব্রিনেল মেথড। সেখানে ইন্ডেন্টার হিসেবে স্টিল বল ইউজ করা হচ্ছে, স্টিল বল। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে এই যে দেখেন এইচ বি বাই এফ বাই এ, এখানে এইচ বিটা হচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বার, যেটা আমরা বের করব, ব্রিনেল হার্ডনেস নাম্বার। এবং এখানে দেখেন এ হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া বিটুইন দ্য বল অ্যান্ড দ্য ইন্ডেন্টেশন, কন্ট্যাক্ট এরিয়া আগের মতোই, যে যতটুকু কন্ট্যাক্টে আমার বল এবং ইন্ডেন্টেশনটা হয়েছে। আর এফ হচ্ছে অ্যাপ্লাইড লোড। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আরেকটা সূত্র দেওয়া আছে যে দ্য ব্রিনেল হার্ডনেস নাম্বার ইজ মেজার্ড অ্যাজ দ্য লোড ইন কিলোগ্রামস পার স্কোয়ার মিলিমিটার অফ স্ফেরিক্যাল ইমপ্রেশন। এইটা হচ্ছে মেইন ইকুয়েশন, অর্থাৎ এই যে এখান থেকেই এই জিনিসটাকে এইভাবে লেখা হয়েছে। এখানে কি কি আছে দেখেন, 5.2 থেকে 5.3টা মডিফাই করা হয়েছে। তাহলে মডিফিকেশন কি এসেছে, এফ লোডের জায়গায় লোডই থেকেছে, কিন্তু ওই যে এরিয়া, কন্ট্যাক্ট এরিয়া বিটুইন বল অ্যান্ড ইন্ডেন্টেশন, এটা তো সরাসরি বের করা যাচ্ছিল না, এই জন্য এই ইকুয়েশনটা ব্যবহার করেছে। সেখানে কি কি আছে দেখেন, এই যে এতটুকু দেখেন, তাহলে মোটামুটি বুঝবেন, বাকিগুলো সেম। ডি হচ্ছে বলের ডায়ামিটার, বড় হাতের যে ডিটা সেটা হচ্ছে বলের ডায়ামিটার। কোন বল, এই যে ইন্ডেন্টার হিসেবে যেটা ইউজ করেছেন, ইন্ডেন্টার, ঠিক আছে। আর ডি কি, মিন ডায়ামিটার অফ ইন্ডেন্টেশন, অর্থাৎ যতটুকু ভেতরে প্রবেশ করেছে, তাহলে সেই ভেতরে প্রবেশ করলে একটা বল যদি কোনো একটা দেয়ালের ভিতরে প্রবেশ করে, তাহলে সেই জায়গাটাও কি একটা বলের মতো তৈরি হবে, তাহলে সেটার একটা ডায়ামিটার তৈরি হবে, মিন ডায়ামিটার। যেহেতু পুরোপুরি সম্পূর্ণ অংশ বল প্রবেশ করবে না, আর যদি বল প্রবেশ করে হতো সেটার সম্পূর্ণ শেপ কিন্তু বলের মতো হবে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে বলের ডায়ামিটারটা কত, স্টিল বলের, সেটা সবসময় দেয়াই থাকে। আর এই ইন্ডেন্টেশনের পরে কতটুকু ভিতরে প্রবেশ করেছে তার উপর ডিপেন্ড করে আপনাকে এই ডিটা মেজার করে নিতে হবে যে মিন ডায়ামিটার কত। আর ইটা হচ্ছে ডেপথ অফ ইন্ডেন্টেশন, অর্থাৎ একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে ডেপথ। একটা হচ্ছে হাইট, হাইটটা হচ্ছে ই, ডেপথ অফ ইন্ডেন্টেশন, যে কতটুকু ভেতরে প্রবেশ করলো। এই যে সাপোজ আমি একটা মেটাল নেই, এই যে ধরেন এই পর্যন্ত আসলো, তাহলে এইখানে যতটুকু প্রবেশ করেছে সেইটাই হচ্ছে আমাদের ই, যতটুকু প্রবেশ করেছে ততটুকুই কি ই। আর এই যে যতটুকু প্রবেশ করলো তার জন্য কি হবে, ছবি এঁকে বোঝানোটা একটু বিষয় টাফ আর কি, যেহেতু প্র্যাকটিক্যালি জিনিসটা অন্যরকম হয়। তো দেখেন বলটা যখন ভেতরে প্রবেশ করলো, তাহলে বলটা কি হবে, এই যে একটা জায়গা দখল করবে, রাইট। এই যে বলটা ধরেন এতটুকু প্রবেশ করলো, তাহলে এই যে জায়গাটুকু সেইটা হচ্ছে আমার ই। হ্যাঁ, আর এই যে লাল কালার দিয়ে শেডেড করে দিলাম, এতটুকু কি ভেতরে প্রবেশ করেছে, তাহলে এই যে জায়গাটুকু এটার একটা ডায়ামিটার বের হবে, সেইটাই হচ্ছে মিন ডায়ামিটার ডি। আশা করি বুঝতে পেরেছেন, যতটুকু ছবিতে দেখাতে চেষ্টা করেছি। তো এইভাবে হচ্ছে আমরা এই ব্রিনেল হার্ডনেস নাম্বারের এইচ বি, ওই যে বি দ্বারা বোঝাচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বার, হার্ডনেস নাম্বার, ওখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বার। এই যে এইখানে সেই ছবিটা আবারও দেখানো হয়েছে, এ বি সি, এইখানে হচ্ছে লোড অ্যাপ্লাই হচ্ছে, লোড অ্যাপ্লাই করলে স্পেসিমেনের ভিতরে ডায়ামিটার ডি এবং পেনিট্রেশন ই ভেতরে চলে যাচ্ছে। এইখানে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, ব্রিনেল হার্ডনেস টেস্ট কন্ডিশন, কি কি কন্ডিশনে টেস্টটা করা হয়। তো আমরা ক্লাসে আমাদের যেটা ল্যাব আছে সেই ল্যাবে হচ্ছে আমরা ব্রিনেলটা করি না। সো আমরা যেটা করি সেটাতে আমরা চলে যাচ্ছি, আমরা করি হচ্ছে রকওয়েল হার্ডনেস, আমরা করি হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্ট। কিন্তু আমাদের একটা সামনে দেখবেন যে একটা ছোট একটা টেবিল আছে, টেবিল বলতে ইকুয়েশন, টেবিল বলতে বোঝাচ্ছে ইকুয়েশন। সেই ইকুয়েশন টেবিলটা হচ্ছে এই যে 5.5 রিলেশনশিপ বিটুইন হার্ডনেস নাম্বারস, রিলেশনশিপ বিটুইন কি হার্ডনেস নাম্বারস। এইখানে
এটা আসবে আমাদের, হ্যাঁ, আমরা টেস্ট করব রকওয়েল হার্ডনেস নাম্বারে, কিন্তু কনভার্ট করব ব্রিনেল হার্ডনেস নাম্বারে। এই যে ব্রিনেল হার্ডনেস নাম্বার, ব্রিনেল হার্ডনেস নাম্বার, তাহলে রকওয়েল হার্ডনেস নাম্বারের যতটুকু ভ্যালু কতটুকু হলে সেটা ব্রিনেল হার্ডনেস নাম্বারে কনভার্ট করা যায়। রকওয়েল হার্ডনেস নাম্বারের কতটুকু রেঞ্জের ভিতরে হলে সেটা ব্রিনেল হার্ডনেস নাম্বারে কনভার্ট করা যায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তো রকওয়েল হার্ডনেস নাম্বারের একটু টেস্ট টাইপটা আমরা একটু বুঝি যে আসলে এখানে কি কি করা হয়। প্রথমে আমরা ইন্ডেন্টারটা দেখি, ঠিক আছে? ইন্ডেন্টার, আচ্ছা, ইন্ডেন্টার হিসাবে কে কে আছে? একটা হচ্ছে স্টিল বল অর কোন শেপড, একটা হচ্ছে স্টিল বল আর একটা হচ্ছে কোন। ওই কোনটা হচ্ছে একটা পিরামিড শেপের হতে পারে অথবা ডায়মন্ড পয়েন্ট বলতে পারেন, ডায়মন্ড। হ্যাঁ, সামনে যখন আপনারা টেবিল দেখবেন তখন দেখবেন যে এই যে একটা হচ্ছে স্টিল বল আর একটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড ব্রেল। এই দুইটা হচ্ছে আপনারা যখন ল্যাবে আসবেন তখন এইটা দেখতে কীরকম হয় আপনারা চাইলে ছবি তুলে নিতে পারেন। এবং এটা কার জন্য? রকওয়েলের জন্য, রকওয়েল, রকওয়েল হার্ডনেস নাম্বারের জন্য। তো এখানেও সেই সেম জিনিসটাই হবে যে কিভাবে আমরা লোড অ্যাপ্লাই করব, কিভাবে কত লোড অ্যাপ্লাই করব। তো যখন আমরা ইন্ডেন্টার হিসেবে এই দুটো জিনিসকে ব্যবহার করব তখন সাথে সাথেই আমরা লোড অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের প্রথমে একটা মাইনর লোড অ্যাপ্লাই করতে হবে। মাইনর, মাইনর মানে কি? কম। আর মেজর লোডটা হচ্ছে যতটুকু লোডের জন্য আমার ডিফরমেশন হবে। একটা হচ্ছে মাইনর লোড আর একটা হচ্ছে মেজর লোড। এখন মাইনর লোডটা কেন দেওয়া হয়? মাইনর লোডটা দেওয়া হয় যাতে স্পেসিমেনটা স্লিপ না করে। মাইনর লোডটা দেওয়া হয়, আমি এখানে লিখে দিই, হ্যাঁ, যখন ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করবো তখন বললেন মাইনর লোড নট টু স্লিপ, স্লিপ যাতে না হয়, ঠিক আছে? আমার যে মেটাল স্পেসিমেনটা থাকবে সেটা যাতে আমার এই ইন্ডেন্টার সাথে থেকে স্লিপ না করে। তো আগে হালকা একটু টাচ করে নেওয়া হয়। এটা কালকে বলে দিবে যে কেন হচ্ছে আমরা মাইনর লোড যে অ্যাপ্লাই করলাম তখন হচ্ছে জিনিসটা দেখবেন যে ইন্ডেন্টারটা ওই মেটাল স্পেসিমেনের যে সারফেস আছে সেই সারফেসের উপরে বসানো হবে এবং এরপর আমাদের লোড অ্যাপ্লাই করা হবে। তো এই যে এখানে লেখা আছে টু প্রিভেন্ট এনি স্লিপেজ, কথাটা আরেকবার একটু বলে দেওয়া আছে, আমি আবার লিখলাম। তারপরও মাইনর লোড কেন দেওয়া হয়, মাইনর লোড কেন, সেটা প্রিভেন্ট এনি স্লিপেজ, এই কারণে যাতে স্লিপ না করে। তো ইন্ডেন্টার কি সেটা দেখলাম, কেন মাইনর লোড দেওয়া হচ্ছে সেটাও দেখলাম। এখন ভ্যালু কত মাইনর লোডের জন্য কত আর ওই মেজর লোডের জন্য কত সেটা আমরা একটু দেখব। এই হচ্ছে সেই টেবিলটা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমরা এখানে যে কথাবার্তাগুলো লেখা আছে সেগুলো হচ্ছে আমরা টেস্টেই দেখব। সো আমি আর নতুন করে কিছু বলছি না। রকওয়েল হার্ডনেস টেস্ট যেটা আমাদের হচ্ছে ল্যাবে করা হবে সেটা হচ্ছে আমরা দেখছি 5.3.3 এবং এর জন্য আমাদের স্পেসিফিকেশনগুলো কি সেটা হচ্ছে এই টেবিলে দেওয়া আছে। আমি হচ্ছে যখন কুইজের কোশ্চেন করি এই টেবিলটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা টেবিল, কারণ এই জিনিসটা আপনাকে জানতে হবে। যখন আপনি স্টিল বল ইউজ করছেন তখন তার স্কেলটা হবে বি স্কেল। আপনি যখন মেশিনটা দেখবেন তখন দেখবেন যে ওখানে দুই ধরনের স্কেল আছে, একটা হচ্ছে বি স্কেল আর একটা হচ্ছে সি স্কেল। তো স্টিল বলের জন্য বি স্কেল আমরা ধরে থাকি, হ্যাঁ, দুইটা স্কেল, তো একটাকে বি আর একটাকে সি। আর ডায়মন্ড শেপ যখন ইউজ করব তখন হচ্ছে সি স্কেল। এবং দুইটার ক্ষেত্রেই আমার যে মাইনর লোড সেটার ভ্যালু হচ্ছে 10 কেজি। কত? 10 কেজি। এবং মেজর লোডের ভ্যালু হচ্ছে 90 এবং 140। কখন 90 কখন 140 এইটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো এটা একটা প্রসিডিওর, সেই প্রসিডিওর অনুযায়ী করা হচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে সেই টেস্টিং মেথড যেটা আমাদেরকে সার্বজনীন দেয়া হয়ে গিয়েছে, সেই সার্বজনীনভাবে আমরা সেটাকে করে আসছি যে 90 অ্যাপ্লাই করব এবং 140 অ্যাপ্লাই করব, তার ফলে যতটুকু ডিফরমেশন হবে ওই ডিফরমেশন সরাসরি আমাকে স্কেলে দেখাবে যে কতটুকু রিডিং আসছে। তো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলোই হচ্ছে আমাদের সেই ল্যাবে আপনারা সরাসরি দেখতে পারবেন। এরকম একটা জায়গা থাকবে যেখানে হচ্ছে আমার স্কেলিং করা আছে, এখান থেকে আপনি রিডিংটা নেবেন, রিডিং, ঠিক আছে? স্কেল থেকে আপনি যে স্কেল দাগ কাটা আছে সেই কত দাগে যাচ্ছে 0 থেকে 100 কত দাগে যাচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখবেন। আচ্ছা, তো
এইটা যদি হয়, এখন আপনি চলে যাবেন হচ্ছে 5.5 রিলেশনশিপে। 5.5 হচ্ছে রিলেশনশিপ। কি রিলেশনশিপটা? সেইটা হচ্ছে আপনি যখন ভ্যালু নিচ্ছেন তখন আপনার যে রেজাল্টটা আসছে সেটা আসছে হচ্ছে আর বি এবং আর সিতে। আর বি এবং আর সি এটার মানে কি? বি আর সি হচ্ছে সেই স্কেল, বি আর সি হচ্ছে সেই স্কেল। এই যে আর বি অ্যান্ড আর সি ডিনোট দ্য রকওয়েল বি এবং সি, রকওয়েল বি স্কেল এবং সি স্কেল। তাহলে এখন আপনি একটা মেটালকে এই বি স্কেলে টেস্ট করেছেন, টেস্ট করার পর তাদের ভ্যালু এই মাঝখানে এসেছে। তাহলে এই রেঞ্জ দেখার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ইকুয়েশন 5.5 নেবেন নাকি 5.6 নাকি 5.7। খেয়াল করে দেখেন এই টেবিলটা, 5.5, 5.6 এবং 5.7। কালকে যখন আপনাদের এগুলো ক্যালকুলেশন করে দেখাতে হবে, এই কথাগুলো আর রিপিট হবে না। যেটা এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে এখান থেকে দেখে নিতে হবে যে কিভাবে আমরা রকওয়েল হার্ডনেস নাম্বার থেকে আমরা ব্রিনেল হার্ডনেস নাম্বারে যাব। ব্রিনেল, হ্যাঁ, এই যে একটা হচ্ছে ব্রিনেল আর একটা হচ্ছে রকওয়েল। তো রকওয়েল থেকে আমরা ব্রিনেলে আসছি। বিএইচএন মানে হচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বার, বিএইচএন মানে হচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বার। এবং এখানে যে আর বি এবং আর সি আছে, এই দুটো দ্বারা বোঝাচ্ছে একটা হচ্ছে রকওয়েল বি স্কেল আর একটা হচ্ছে রকওয়েল সি স্কেল। এবং স্কেল দুইটা কেন চেঞ্জ হচ্ছে সেটার বিষয়টা হচ্ছে যে এখানে আমার একবার ইন্ডেন্টারগুলো চেঞ্জ হলে স্কেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আশা করি এই ইকুয়েশন 3টা বুঝতে পারবেন যে কত থেকে কতর ভিতর রেজাল্ট আসলে সেটা আমি এখানে কিভাবে ব্রিনেল হার্ডনেস নাম্বার বের করব। আচ্ছা, এবার আসেন হচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বারটা আমাদের কেন বের করতে হলো? আমাদের আসল উদ্দেশ্য কি ছিল হার্ডনেস টেস্টের? স্ট্রেংথ বের করা না? আমাদের যে এতদিন আমরা যে যে ইমপ্যাক্ট টেস্ট করলাম সেখানেও আমরা স্ট্রেংথ একটা টাইপের হিসাব করেছি যে কত ফিট পাউন্ডের। এবং টেনশন টেস্ট তো আপনারা সবাই করেছেন ল্যাবে এসে, সেখানে দেখেছেন কি আলটিমেট স্ট্রেংথ, অর্থাৎ একটা মেটাল সর্বোচ্চ কতটুকু স্ট্রেংথ সে ক্যাপাসিটি, তার যে কতটুকু ক্যাপাসিটিতে সে সেই স্ট্রেংথটা নিতে পারছে, তার স্ট্রেংথটা কত, সেটা আপনি বের করেছেন ল্যাবে। তো এখন হার্ডনেস টেস্টের উদ্দেশ্য কি? এই স্ট্রেংথ বের করা। তো এখন পর্যন্ত তো আমরা স্ট্রেংথে যাইনি। ব্রিনেল হার্ডনেস নাম্বার দেখেন এখানে একটা টেবিল দিয়েছেন যে বিএইচএন, ব্রিনেল হার্ডনেস নাম্বার। ব্রিনেল হার্ডনেস নাম্বারে কি হয়েছে? ব্রিনেল হার্ডনেস নাম্বার যদি আপনার কাছে থাকে সেখান থেকে আপনি আলটিমেট টেনসাইল স্ট্রেংথ সম্পর্কে একটা আইডিয়া পাবেন। কিভাবে পাবেন দেখেন, ফর মাইল্ড স্টিল 0.46 ইন্টু হচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বার। ফর মাইল্ড স্টিল 0.46 ইন্টু হচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বার। তাহলে এখন আপনাকে যখন স্পেসিমেন বলে দিবে তখন তো আপনাকে বলবে যে এটা মাইল্ড স্টিলের ছিল, মাইল্ড স্টিলের ছিল। তখন আপনি এই যে ইকুয়েশন থেকে প্রথমে রকওয়েল হার্ডনেস নাম্বার প্রথমে হচ্ছে আপনি কি ডাটা রিডিং থেকে পেয়ে যাবেন, সেখান থেকে ব্রিনেল হার্ডনেস নাম্বারের একটা ভ্যালু পেয়ে যাবেন। তাহলে ব্রিনেল হার্ডনেস নাম্বারের যখন ভ্যালু পেয়ে যাবেন তখন ধরেন এই যে 0.46 এর সাথে তো আপনি গুণ করবেন। ধরলাম আমি এখানে 120 পেলাম, তাহলে এখানে যে রেজাল্টটা চলে আসলো সেটা কি? এইটাই হচ্ছে আমার সেই আলটিমেট স্ট্রেংথ। কিন্তু এই যে আলটিমেট স্ট্রেংথ এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ এটা আলটিমেট স্ট্রেংথ যেটা ছিল থাকার কথা তার একটা পার্সেন্টেজ শো করবে এবং এটা সম্ভবত 90%-এর মতো কাছাকাছি হয়। তো যেটাই হোক আমাদের সেটা বোঝার বিষয় না, আমাদের বোঝার বিষয় হচ্ছে যে এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট আলটিমেট স্ট্রেংথ সম্পর্কে আইডিয়া পাবো। এখানে ভিতরে আরও অনেক কিছু কথাবার্তাগুলো বলা আছে। এই হচ্ছে আমাদের টোটাল কাজ, আলটিমেট স্ট্রেংথ বের করা। এখন হচ্ছে আমি ডাটাশিটে চলে যাচ্ছি। ডাটাশিটের কাছ থেকে আমরা হচ্ছে ওই বাকিগুলো বলে দিচ্ছি যে আমরা প্রথমে হচ্ছে রকওয়েল হার্ডনেস নাম্বার বের করব, রকওয়েল থেকে হচ্ছে ব্রিনেল বের করব। এই যে টু ফাইন্ড ব্রিনেল হার্ডনেস নাম্বার ফ্রম রকওয়েল নাম্বার, ব্রিনেল বের করবেন কার থেকে? রকওয়েল থেকে। আর প্রথমে বের করবেন রকওয়েল, তারপর ব্রিনেল, তারপর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ টেস্ট করবেন এবং পরে হচ্ছে লাস্টে কম্পেয়ার করবেন। কম্পেয়ারটা আমি বলে দিচ্ছি যে কীভাবে কম্প্যারিজন করা যায়। এই হচ্ছে আমাদের ইকুইপমেন্ট স্পেসিমেন, সেখানে স্পেসিমেনে ব্রাশ থাকতে পারে, মাইল্ড স্টিল থাকতে পারে, হাই কার্বন থাকতে পারে, কাস্ট আয়রন থাকতে পারে, যেটাই থাকুক অ্যাভেলেবেল যেটা থাকবে সেটা আমরা লিখব। প্রসিডিউরটা আমি হচ্ছে একটা ভিডিও শো করব, সেই ভিডিওতে দেখা যাবে
এবং এই হচ্ছে আমাদের সেই ডাটা শিট। সবাই এই নির্ধারিত ডাটা শিটটা নিয়ে আসবেন, সবাই এই নির্ধারিত ডাটা শিটটা নিয়ে আসবেন। ডাটা শিট হচ্ছে ল্যাব ম্যানুয়ালের ভেতরেই আছে। এবং ডাটা শিটের প্রথম কাজ কি বলেন? আমি প্রথমে মাইল ডিস্টিল দিয়ে শো করছি, একটা দেখালে বাকিগুলো বুঝে যাবেন। তাহলে অ্যাপ্লাইড লোড সেটা কত? অ্যাপ্লাইড লোড সেটা কত? সেটা হবে হচ্ছে আপনি স্কেল যেটা ইউজ করছেন সেটা কি বি স্কেল নাকি সি স্কেল সেটা এখানে লিখতে হবে। যদি বি স্কেল ইউজ করেন তাহলে অ্যাপ্লাইড লোড একরকম হবে, যদি সি স্কেল ইউজ করেন তাহলে একরকম লোড হবে, তাই না? আর এই লোডটা কিভাবে হবে? ওই যে মাইনর লোড এফ নট প্লাস এফ, টোটাল লোড। হ্যাঁ, প্রথমে মাইনর লোড 10 কেজি দিলেন, তারপর মেজর লোড কত? দুইটা একসাথে করে যে লোডটা আসছে সেইটাই হচ্ছে আমার কি টোটাল লোড, এবং সেইটাই হচ্ছে স্কেল অনুযায়ী হবে। বি স্কেলে একরকম লোড, সি স্কেলে একরকম লোড। কোথায় পাবো? একটু পিছনে যাচ্ছি আবার দেখানোর জন্য। বি স্কেলের জন্য লোড হবে কত? 10 প্লাস 90 কত? 100 কেজি। যখন সি স্কেল হবে তখন কত হবে? 150 কেজি। মনে থাকে যেন, কালকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট যদিও আপনাকে হচ্ছে আবারও সেই জিনিসটা আবারও বলে দিবে, তারপরে এখানে একটু দেখাই দেওয়ার জন্য বলে দিচ্ছি। কেউ কি কিছু বলবেন? একটা সাউন্ড হলো, কিছু বলতে চান? না স্যার। একজন সাউন্ড করে আর একজন অ্যান্সার দেয়। যাক, এখন তাহলে বি স্কেল এবং সি স্কেলের কাহিনী বোঝা গেল। ইন্ডেন্টার কোনটা ইউজ করছেন, বল নাকি হচ্ছে ডায়মন্ড, কোনটা ইউজ করছেন সেটা এখানে লিখবেন। এখানে লিখবেন কোন নাকি হচ্ছে বল, স্টিল বল, কোনটা ইউজ করছেন সেটা এখানে লিখতে হবে। ইন্ডেন্টার হিসেবে কোন ইউজ করছেন নাকি স্টিল বল সেটা হচ্ছে এখানে লিখবেন। আর এর আর এন দ্বারা কি বোঝাচ্ছে? রকওয়েল হার্ডনেস নাম্বার। তো রকওয়েল হার্ডনেস নাম্বার একটা মেটালের জন্য 3টা পয়েন্ট আসবে। ওই যে আমরা কোনো কিছু ডায়ামিটার মাপতে হলে কী করি? 3বার চেক করে অ্যাভারেজ ভ্যালু নেই না, তিনবার ঘুরে ঘুরে চেক করি, বা কোনো একটা লেন্থ নেওয়ার সময় 3বার মাপি বা সামথিং এরকম কিছু একটা। তো এইখানেও ওই যে মেটালটার হচ্ছে উপরে যে সারফেস এরিয়া সেখানে অনেকগুলো জায়গা আছে, তো 3বার হচ্ছে টেস্ট করব, 3বার দেখব। তো 3বারের জন্য 1 2 3 3বার আসবে, এবং সেই 3বার থেকে এখানে সেই অ্যাভারেজ যেটা আসবে সেটা হচ্ছে আমরা রকওয়েল হার্ডনেস নাম্বার আর কি, এটা বের করব। তা একবার ধরেন 10, একবার আসছে ধরেন 15, একবার আসছে ধরেন 17, তো 3টাকে যোগ করে ভাগ করলে আমার অ্যাভারেজ ভ্যালুটা চলে আসবে। এখন রকওয়েল থেকে ব্রিনেলে কিভাবে যাবেন সেটা কোথায় আছে? ওই যে ইকুয়েশন যেটা দেখালাম, 5.5, 5.6, 5.7, এই 3টে ইকুয়েশন থেকে আপনারা এইটা সলভ করে ফেলবেন। আশা করি সবাই যারা যারা মন দিয়ে ক্লাস করছেন তারা সবাই বুঝে ফেলছেন। রকওয়েল থেকে আমরা ব্রিনেলে চলে যাব, তারপর এখানে টেনসাইল স্ট্রেংথ কী আছে? কেএসআই। আর এম্পেরিক্যাল ফর্মুলা বলতে কী বোঝাচ্ছে? এই টেবিলটা, এই যে টেবিলটা। তাহলে মাইল্ড স্টিলের জন্য 0.46 ইন্টু হচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বার, এইটা হচ্ছে সেই এম্পেরিক্যাল ফর্মুলার টেবিল। তা এইটা হচ্ছে রকওয়েল টেস্টিংয়ের মাধ্যমে। আর ডিস্ট্রাকটিভ টেস্ট কোনটা বলেন তো? ওই যে আপনারা টেনসাইল টেস্ট করছেন না, টেনশন টেস্ট। তো টেনশন টেস্ট যখন করছেন তখন তো মাইল্ড স্টিলের টেনশন টেস্ট করছেন, তা আপনারা যেটা পাবেন, যে ভ্যালুটা কি আপনারা অলরেডি বের করে ফেলছেন, সেই ভ্যালুটা এই কেএসআই এককে এখানে বসাবেন। আবারও বলছি, ডিস্ট্রাকটিভ টেস্ট যে কটা করেছেন তার মধ্যে এই যে টেনশন টেস্টটা তো করেছিলেন, তাই না? এবং সেটা কার জন্য করেছিলেন? মাইল্ড স্টিলের জন্য। তো কম্প্যারিজন করে দেখাবেন এইটা আর এইটা। এক্সপেরিমেন্ট 1 আগে করেছেন যেটা প্রথম দিন, আর কালকে যেটা এম্পেরিক্যাল ফর্মুলা থেকে বের হবে। এম্পেরিক্যাল ফর্মুলা কোনটা? ওই যে যেটা আমি এইমাত্র টেবিলে দেখালাম, সেইটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা। তো এইখান থেকে একটা এক্সপেরিমেন্টের 1 থেকে যেই রেজাল্টটা আসবে সেটা এখানে লিখবেন, আর কালকে যে টেস্টটা আছে সেটাও লিখবেন। এখন দেখা যেতে পারে আমরা তো আসলে এই যে ব্রাশ বলেন বা হাই কার্বন স্টিল বলেন, কাস্ট আয়রন বলেন, এগুলোর জন্য এই ভ্যালুগুলো হয়তো পাবো না সরাসরি। তো যেটা করতে পারেন, আমি যেটা আমার আগের ব্যাচগুলোকে সাজেস্ট করি, এই মাইল্ড স্টিলের জন্য এটা তো আমরা জানি, বাকিগুলো আমরা ইন্টারনেট থেকে নামাই নিই যে কতটুকু টেস্ট হতে পারে, যে কতটুকু
এটা গুগলে সার্চ দিলে বা চ্যাটজিপিটিতে সার্চ দিলে হয়তো কিছু একটা অ্যান্সার চলে আসবে। তো ওইটাই হচ্ছে আমরা ধরে নিই এখানে ডিস্ট্রাকটিভ টেস্ট করলে আমাদের রেজাল্টটা এরকম আসতো। আর এক্সপেরিমেন্ট 1 থেকে যে ভ্যালুটা আসবে সেটা কার জন্য? মাইল্ড স্টিলের জন্য। মাইল্ড স্টিল স্ট্রেংথ। এখন আপনি প্রথম এক্সপেরিমেন্ট থেকে যে রেজাল্টটা পেয়েছেন আলটিমেট স্ট্রেংথ, সেটাকে কেএসআই এককে বসাবেন, এবং কালকে যে ভ্যালুটা পাবেন সেটাও কি কেএসআই এককে আসবে, উপরে যেহেতু কেএসআই বসানো আছে। ঠিক আছে, এম্পেরিক্যাল ফর্মুলাটা কেএসআই। তো এইটা করে কম্প্যারিজনটা, এইটাই হচ্ছে ওই যে আমাদের 4 নাম্বার যে অবজেক্টিভটা ছিল, এই যে কম্পেয়ার, সেই কম্পেয়ারটা এইভাবে করতে হয়, জাস্ট এখানে বসালেই হবে, এই আর কি। আর আপনি এখানে যেই ক্যালকুলেশনটা করেছেন, সাপোজ এই যে রকওয়েল হার্ডনেস নাম্বার থেকে ব্রিনেলে গিয়েছেন, কোন ইকুয়েশন ইউজ করে গিয়েছেন সেই ইকুয়েশনগুলো এখানে লিখতে হবে, মানে ক্যালকুলেশনটা এভাবে বসাতে হবে। ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন? যে রকওয়েল থেকে এই যে আর এন থেকে কিসে গিয়েছেন? ব্রিনেল হার্ডনেস নাম্বারে। আবার বিএইচএন থেকে কোথায় গিয়েছেন? টেনসাইল স্ট্রেংথ। তাহলে এইটাই হচ্ছে এখানে ক্যালকুলেশন আকারে লিখবেন। এখানে যদি জায়গা না ধরে আর একটা A4 পেজ নিয়ে সেটা লিখবেন। কথা বুঝতে পেরেছেন? কালকে হচ্ছে এই ডাটা শিটটা কমপ্লিট করবেন এবং আমাকে দেখায় যাবেন। ক্লিয়ার সবাই? এই হচ্ছে কাজ। আর হচ্ছে এখন আমি আপনাদের আর একটা ভিডিও দেখাবো যেখানে হচ্ছে টেস্টটা করা যায়, মানে টেস্টটা করছে, যাতে আপনারা ক্লাসরুমে গিয়ে মোটামুটি একটু ধারণা নিয়ে বিষয়টা শুরু করতে পারেন। এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো ল্যাব ম্যানুয়ালের অংশ। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি, চেষ্টা করি যে এখানে আপনাদের শো করা যায় কিনা। আচ্ছা, এই হচ্ছে সেই মেশিনটা। এইটা হচ্ছে সেই রকওয়েল টেস্টিং মেশিন। তো রকওয়েল টেস্টিং মেশিনের এই যে সামনের যে অংশটা আছে, এই সামনের অংশটা হচ্ছে সেই ডাটাটা রিডিং দিবে। সেই ডাটা কি করবে? রিডিং দিবে। কোনটা? ওই যে হার্ডনেস নাম্বার, রকওয়েল হার্ডনেস নাম্বার যেটা। এই যে এইখানে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে যে কত লোড অ্যাপ্লাই করা হলো সেই লোডের ভ্যালু। মাইনর লোড, মেজর লোড যখন অ্যাপ্লাই করবে তখন। আর এইখানে হচ্ছে আমরা সেই স্পেসিমেনটাকে রাখবো। স্পেসিমেনটা মাইল্ড স্টিল হতে পারে, হাই কার্বন স্টিল হতে পারে, ব্রাশ হতে পারে, যেটাই হোক। ঠিক আছে? তাহলে এটা যখন বসাবো তারপর কি করব? এই যে এইখানে স্টিল বল থাকবে, এই যে নিচের অংশ আর উপরের অংশ। তাহলে নিচের অংশে স্পেসিমেন থাকবে এবং উপরের অংশে কি থাকবে? ইন্ডেন্টর থাকবে। সেই ইন্ডেন্টরটা কি করবে? এটার ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে? যদি দেখা যায় এই যে নিচের অংশটা ঘুরালে, এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে একটা জায়গা আছে, এই জায়গাটা কি করতে হবে? ও হচ্ছে রোটেট করবে। তাহলে রোটেট করলে কি হবে? এই যে নিচের যে কলামটা সে উপরের দিকে উঠবে, তখন হচ্ছে প্রেসারটা অথবা লোডটা অ্যাপ্লাই হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। এই হচ্ছে সেই ইন্ডেন্টারটা দেখাচ্ছে। এই হচ্ছে যে এই জায়গাটা ইন্ডেন্টার, হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কালকে যখন ল্যাবে আসবেন তখন এটার ছবি তুলে নেবেন এবং এই ইন্ডেন্টারটা রকওয়েল হার্ডনেস টেস্টের যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী এখানে ইন্ডেন্টার হিসেবে সে কাজ করবে। সেটা স্টিল বল হতে পারে অথবা কি হতে পারে? ডায়মন্ড কোন হতে পারে। তো যেটাই হোক, আর এইখানে সেই স্পেসিমেনটা থাকবে, আর এইটা ঘোরালে এটা উপরের দিকে উঠবে। এই হচ্ছে সেই লোড। এই যে দেখেন 100 কেজি, ওটা আপনাকে বলে দিবে আমাদের টেস্টিং মেশিন অনুযায়ী। এই হচ্ছে যেটা দ্বারা আমরা লোড বাড়াবো অথবা কমাবো। মাইনর লোড এবং হচ্ছে মেজর লোড। আচ্ছা, এই হচ্ছে আমার সেই স্পেসিমেনটা। দেখা যাচ্ছে এই যে স্পেসিমেনটা, এটা এরকম সার্কুলার সেকশন হবে একটা, এবং সার্কুলার সেকশনের একটা মেটাল স্পেসিমেন। সেটা যে কোনো মেটাল হতে পারে, যে কয়টা আমাদের ল্যাবে অ্যাভেলেবেল আছে সেই অ্যাভেলেবেলিটির উপর ডিপেন্ড করে আপনাকে এই মেটালটা দেয়া হবে, এবং সেটা এভাবে রাখা হবে। রাখার পর তারপর হচ্ছে কি, ওই যে নিচের যে অ্যানভিলটা আছে সেটাকে হচ্ছে রোটেট করবে, এবং রোটেট করলে দেখেন ওই যে প্রথমে যে টাচ করানো হলো, দেখেছেন? প্রথমে হালকা একটু সারফেসে টাচ করানো হয়েছে। টাচ করানোর পর
তারপর ওই লোড অ্যাপ্লাই করা হবে। কোন লোড? মাইনর লোড। মাইনর লোড অ্যাপ্লাই করার কারণটা কি? যাতে স্লিপ না করে, যাতে স্লিপ না করে। এই হচ্ছে সেই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বি এবং সি, দেখতে পাচ্ছেন সবাই বি এবং জি স্যার। সি। তাহলে এইটাই হচ্ছে সেই বি স্কেল এবং সি স্কেল। তো এটা আশা করি কালকে যখন আসবেন তখন আরও ভালো মতো বুঝবেন, এই আর কি। তো ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা একটু ছোটোখাটো আইডিয়া নিয়ে আসতে পারেন। আর কালকে আপনারা কি করবেন, তারা আপনারা হচ্ছে ল্যাবে এসেই ডিসিশন নিয়েন যে কিভাবে কি করলে আপনাদের এই কাজটা সহজ হয়। ল্যাব অ্যাসিস্ট্যান্ট অবশ্যই থাকবে, সে আপনাকে আর একটু আলোচনা করে বুঝিয়ে দিবে এবং আমাকে অবশ্যই দেখিয়ে যাবেন, যাতে হচ্ছে আমি যদি কোনো ভুল থাকে সেটা আমি আবার সংশোধন করে দিতে পারি। ঠিক আছে?